কথায় বলে না, উঠলো বাই তো কটক যাই। হ্যাঁ, আমাদেরও ঠিক সেই রকম অবস্থা। দোলে একটা লং উইকেন্ড পাওয়া গেছে, অমনি আমাদের মন উড়ু উড়ু। কোথাও একটা বেড়াতে যাওয়া যে চাই, কিন্তু কোথায় যাব, কিভাবে যাব, কোথায় থাকবো, এর তো একটা লম্বা প্ল্যানিং দরকার। কিন্তু সেসবের যে সময় নেই। তখন হঠাৎ আমাদের এক বন্ধু বলে বসলো, চল না, বাঙালির সবচেয়ে প্রিয় জায়গা নর্থ বেঙ্গল ঘুরে আসি। কিন্তু যাব কিভাবে? ট্রেনের টিকিট যে নেই। এদিকে যেতে তো হবেই, ভেবেছি যখন যাবই, তাতে যদি আমাদের কলকাতা থেকে গাড়ি নিয়ে নর্থ বেঙ্গল যেতে হয়, তাই হোক। ব্যাস, যেমনি ভাবনা অমনি কাজ। ম্যাডলি নোম্যাডিক এবার বেরিয়ে পড়লো গাড়ি নিয়ে ডুয়ার্স ভ্রমণে। হ্যালো, আজকে 22শে মার্চ। আজকে আমরা সপরিবারে বেরিয়ে পড়ছি ডুয়ার্সের উদ্দেশ্যে। যাচ্ছি আমরা 4 জন, আমি, শুভ্র, কোকো, আর সাথে আমাদের 2 বন্ধু প্রিয় আর শুভ। প্রিয় অলরেডি এসে গেছে, পেছনেই দাঁড়িয়ে আছে, আর শুভকে আমরা যাওয়ার পথে তুলে নেব। তো এখন বাজে সন্ধে পাক্কা 6টা। আমরা এখন বেরোচ্ছি, বেলুড় থেকে বেরোচ্ছি, জিটি রোড হয়ে তারপরে দিল্লি রোড ধরবো। এই যে আমাদের রথ, এবারের গন্তব্য। চলো কোকো, দাঁড়া, পেছনটা দাঁড়া। আমরা দিল্লি রোড এবং সেখান থেকে মগরা হয়ে এসটিকেকে রোড এবং সেখান থেকে গৌরঙ্গ সেতু পার করে কৃষ্ণনগর পৌঁছেছিলাম এবং সেখান থেকে NH12 ধরেছিলাম। হ্যালো, এখন বাজে কটা? 7:30 বাজে। হ্যাঁ, 7:34। এখন বেসিক্যালি আমরা দিল্লি রোডে উঠলাম। এতক্ষণ পুরো জ্যাম জ্যাম জ্যাম, পুরো জ্যামেই এতক্ষণ টাইম চলে গেছে। এখন আমরা এই দিল্লি রোডে উঠছি, জাস্ট উঠছি। শুভ এসে গেছে, শুভ ওই যে পেছনে বসে আছে, হাত নাড়িয়ে হ্যালো বলে দে। এই যে মোড়টা, হ্যাঁ, প্রথম কাটটা আমরা মিস করে গেছিলাম, সেকেন্ড কাটটা দিয়ে ঢুকেছিলাম। এখান থেকেই কিন্তু এসটিকেকে রোডটা শুরু হচ্ছে। এই যে আমরা ঘুরছি, এসটিকেকে রোডে উঠলাম। হ্যালো বন্ধুরা, 40 কিলোমিটার অলরেডি আমরা এসে গেছি। এবার এসটিকেকে রোডের উপর দাঁড়িয়েছি একটু চা খেতে। সবার খুব চা খাবো করছিল, তো নেমেই 2 জন বুভুক্ষ মানুষ অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো মনে হচ্ছে যে যেতে যেতে কতবার দাঁড়াতে হবে জানি না এদের জন্য, কিন্তু জার্নিটা বেশ ভালো লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা মনোরম পরিবেশ। শুনছি যত এগোবো তত ঠান্ডা একটু বাড়বে, কারণ লাস্ট 2 দিন ধরে অনেক বৃষ্টি হয়েছে। তো ওভারঅল মনে হচ্ছে আমাদের জার্নিটা বেশ ভালোই মজাদার হতে চলেছে। আর মনে হচ্ছে এদের জন্য প্রতি 40 কিলোমিটার অন্তর অন্তরই একবার করে হয়তো দাঁড়াতে হবে। দেখে সঙ্গে থাকবেন, নেক্সট আবার যখন দাঁড়াবো দেখা হবে, কথা হবে। এই মোড়টা দিয়ে কিন্তু ঘুরছি টুয়ার্ডস গৌরঙ্গ সেতু। আমরা কিন্তু গৌরঙ্গ সেতুর উপর সেরকম জ্যাম পাইনি। 10 টাকা টোল ট্যাক্স দিয়ে দিব্যি উঠে চলে এলাম কৃষ্ণনগর এবং তারপর NH12। রেলগেটটাই তো সবাই ক্রস করছে। আমরা সোজা যাবো তো? হ্যাঁ, সোজা যাবো। Welcome to NH12. রানাঘাট দিয়ে গেলে রিক্সা দিয়েছে না। সব বাইপাস করে সোজা যাবো। বসলাম গিয়ে গাড়ি দিয়ে ঘড়িতে বাজে এখন 11:26 আর আমরা পলাশী পৌঁছে গেছি। এই জাস্ট ক্লাব ক্রস করছি পলাশী।
এই যে এই গেটটা হচ্ছে পলাশী ওয়ার মেমোরিয়ালের গেট, যেটা আমরা বাইপাস করে ডান দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমরা এখন বাজছে এক্স্যাক্টলি 11:35। আমরা পলাশী ক্রস করলাম সবে, আর পলাশী ওয়ার মেমোরিয়ালের গেটটা এইমাত্র আমরা ক্রস করলাম। এবার একটা চায়ের দোকানে দাঁড়িয়ে আরেকবার একটু চা ব্রেক হয়ে যাচ্ছে, কারণ জানলা টান্না খোলা ছিল, হুট করে হাওয়া দিচ্ছিল, ঠান্ডা হাওয়া। গত দুদিন বৃষ্টি হওয়ার ফলে হাওয়াটা বেশ ঠান্ডাই, আর সবার মাথা টাথা ধরে গেছিলো। তো আমরা একটু চা খাচ্ছি, চা খেয়ে তারপর আমরা আবার গাড়ি নিয়ে বেরোবো। আর খানিকক্ষণ পরে, ধরে নিই 40-45 মিনিট পর আমরা ডিনারটা সেরে নেবো। ডিনারটা এবার আমরা নিয়েই এসেছি সাথে, দুটো কারণ। যেটা শুভ্র অনেকক্ষণ ধরে বলবো করছে, সেটা হচ্ছে সেটা সেকেন্ডারি অবভিয়াসলি। প্রাইমারি কারণ হচ্ছে যেহেতু আমাদের সাথে কোকো আছে, কোকোকে নিয়ে কোনো হোটেলে খেতে যাওয়াটা খুব সমস্যাও ঠিক করবো না, মানে আমাদের কাউকে গাড়িতে থাকতে হয়, তারপরে সে আসলে পরে মানে যারা খেতে গেছে তারা আসলে পরে আবার সে যায়। তো এটা একটা টাইম কনজিউমিং ব্যাপার। তো আমরা যাতে টাইমটা যতটা সম্ভব কমানো যায়, সেই জন্য এবার আমরা ডিনারটা সাথে করে নিয়ে বেরিয়েছিলাম। আর শুভ্রর কারণটা হচ্ছে শুভ্র একটা বড় লাইট কিনেছে, সেটা 3 রকমের লাইট হয়। সেই লাইটটা জ্বালিয়ে ও একটা অন্ধকার গলিতে বা রাস্তায় দাঁড়িয়ে ও ডিনার করবে, এটা ওর প্ল্যান। হ্যাঁ, কারণ লাইটটা কেনার মানেটা এটাই ছিল যে একটা অন্ধকার নিঝুম নিস্তব্ধ জায়গায় দাঁড়িয়ে ডিনারটা করব, গাড়ির বনেটের উপর রেখে লাইটটা জ্বালিয়ে। এরকম কোনো মানে ছিল না, বাট ও সেটা করেছে। আচ্ছা, সেটা মানে বানিয়েছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, এই দাদার দোকানে আমরা চা খাচ্ছি। দাদা এই মুহূর্তে আমাদের জিজ্ঞেস করলেন আমাদের চ্যানেলের নাম, এবং দাদা সাবস্ক্রাইবও করলেন। থ্যাংক ইউ দাদা সো মাচ। আপনারা আমি দেখাচ্ছি। আচ্ছা, দাদাকে একবার দেখিয়ে দিন। এই যে দাদা আমাদের সাবস্ক্রাইব করেছেন, খুব ভালো লাগলো ব্যাপারটা। আর এই জায়গাটা হচ্ছে পলাশী থেকে, পলাশী ওয়ার মেমোরিয়ালের যে গেটটা, সেটা থেকে একটু এগিয়েই ডান দিকে একটা পেট্রোল পাম্প পড়বে, তার অপোজিটে। আপনারাও যদি এই রাস্তা দিয়ে যান শিলিগুড়ি বা এনজেপি থেকে, অবশ্যই কিন্তু দাদার এখানে এসে চা খাবেন। আর দাদা দোকান রাত্রিবেলা অনেক রাত অবধি, এখন 11:30 বেজে গেছে। কতক্ষণ খোলা থাকে দাদা? ও দাদার দোকান সারা রাত খোলা থাকে। তো সুতরাং আপনাদের যদি কোনো ধরনের চা, বিস্কুট, লস্যি, যে কোনো ধরনের ছোটখাটো খাবারের প্রয়োজন হয়ে থাকে বা খিদে পেয়ে থাকে, অবশ্যই দাদার দোকানে কিন্তু আসবেন। একদম, আমি দেখিয়ে দিচ্ছি দোকানটা। এই দোকানটা চাটা খেয়ে দেখো, সাধারণ চা, ব্যাপক একটা চা খেলাম, মনে হলো যে হ্যাঁ দারুণ চাটা দারুণ করেছে দাদা, সত্যি স্যার খুব ভালো হয়েছে চাটা। সমস্যা আমার জন্য ছিল, কিন্তু আমি খাচ্ছি চাটা। দাদা তাহলে আরেক কাপ চা দিন, আমারটা তো খেয়ে নিল। একটু ব্রেক নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। এখানে বলে রাখি, রাস্তা কিন্তু ভীষণ ভালো। 16 কিলোমিটার ডান। আমরা অনেকটাই পৌঁছাবো, আমরা অনেকটাই পৌঁছাবো। এখন 12:30 বেজে গেছে। আমরা এখন বহরমপুর ফরাক্কা টোল প্লাজাটা জাস্ট ক্রস করলাম। ক্রস করে এবার একটা শুনশান জায়গায় দাঁড়িয়েছি, যেখানে আমরা খেয়ে নেবো, ডিনারটা করে নেবো। কোকো খেয়ে নেবে, কারণ কোকো অনেকক্ষণ ধরেই না খাওয়া, সেই দুপুর 3টের সময় কোকোকে খাওয়ানো হয়েছিল। আমরা এখন এখানে খেয়ে নেবো। চিকেন আছে, রুটি আছে, ব্যাস ছিমছাম খাবার রাত্রিবেলার জন্য, কারণ এখনো অনেকটা যেতে হবে, সুতরাং বেশি চাপ দিয়ে খেয়ে লাভ নেই। এই যে এরকম অন্ধকারের মাঝে দাঁড়িয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করছি, এই যে ওরা 3 জন খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে, এই এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব সুন্দর। মানে এই মানে কোথাও কিছু নেইও বলা যাবে না, দুটো একটা হোটেল আশেপাশে আছে বটে, কিন্তু এই রাস্তার মাঝে দাঁড়িয়ে মধ্যরাতে খাওয়া দাওয়া, তাও আবার বনেটের ওপর, গাড়ির বনেটের ওপরে রেখে যেসব খাচ্ছে এরা, এইটা কিন্তু দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স। মানে খুবই ভালো হচ্ছে ব্যাপারটা। ভাবিনি আমি যে ব্যাপারটা এরকম হবে, ভেবেছিলাম বোধহয় অন্ধকারের মধ্যে কিভাবে বসে খাবো না খাবো, খুব চিন্তা করছিলাম বাড়িতে বসে। তারপর দেখলাম যে না, ব্যাপারটা হয়েই গেল। ভালো ভালো,
এরকম একটা দুটো এক্সপিরিয়েন্স লাইফে থাকাটা খুব প্রয়োজনীয়। এই টাইমটা সেভ করার জন্যই আমরা বেসিক্যালি এটা করেছি। তাড়াতাড়ি খেয়ে দিয়ে আবার বেরিয়ে যাব। 16 আওয়ার জার্নি, তো প্রায় মানে আমাদের কালকে পৌঁছতে মোটামুটি 11টা তো বেজে যাবেই। দেখা যাক। আমাকে খাইয়েও দিচ্ছে লোকজন। কোকোকে দিলাম, কোকো এখন কিছু খেলো না, জানি না পরে হয়তো খাবে। কিছুই খেলো না, বেরিয়ে একটু নাচানাচি করে একটু এদিক ওদিক ঘুরেই বেড়ালো, আমার হাতে ধরে রেখেছি। এই দেখুন, কোকোর আনন্দের শেষ নেই। খাওয়া দাওয়া ভুলে সোনা মা সারাটা রাত মুখ বার করে বাইরে দেখে গেলেন। এখন বাজে 2:40। আমরা ফারাক্কা ক্রস করলাম, ফারাক্কা ব্যারেজ ক্রস করলাম, দেখতে দেখতে গেলাম। পাশ দিয়ে ট্রেন গেল সশব্দে, বেশ ভালো লাগলো অনুভূতিটা। রাত্রে একদিকে ট্রেন যাচ্ছে, একদিকে গাড়ি ছুটেছে, বেশ ভালো এক্সপিরিয়েন্স। তো এখন আমরা ফারাক্কা ক্রস করে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন ম্যাপে দিয়েছি হচ্ছে আমাদের রিসর্ট। মানে আমরা খেপে দিচ্ছি, একটু একটু করে আমরা দিচ্ছি, কৃষ্ণনগর, ফারাক্কা। এবার আমরা রিসর্টের অ্যাড্রেসটা ফাইনালি দিয়েছি, যাতে পথ ভুল না হয় সেই কারণেই। নানান গল্পের মাঝে আমরাও ছুটে চললাম আমাদের উদ্দেশ্যে। এখন বাজে রাত 3টে। আমরা এই মালদা বাইপাস ধরে এসে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি দুটো কাজের জন্য। একটা তো অবভিয়াসলি পেট্রোল নিতে হবে, অ্যান্ড সেকেন্ডলি টু ওয়াশরুমও ইউজ করার ছিল। পেট্রোল যা ছিল তা মোটামুটি 200 কিলোমিটার্সের মতো এখনও যেত, বাট ভাবলাম পেয়েছি যখন একটুখানি ভরিয়েই নিই, নিচে গেল। যাই হোক, এটা আর কোকোকেও একটু হাঁটানোর দরকার ছিল অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা না, আমরা টানা আসছি, 2 ঘন্টা টানা আসছি। তো কোকো একটু হাঁটতো, একটু ঘুরে নিল, একটু হাত পাটা ছাড়া হয়ে গেল আর কি। দেখুন বদমাইশটা কি করছে, এই ওর কাজ, ওর আর কোনো কাজ নেই। যেখানেই যাচ্ছে সেখানেই শুকছে, কি যে ও শুকছে সে ওই জানে। কোকো একটু হাই বলে দাও মাম্মা, হাই বলো মাম্মা। কি তাকাচ্ছিস তুই? আচ্ছা, কয়েকটা রাস্তা নিয়ে কিছু বিশেষ তথ্য আপনাদের দিয়ে রাখি। এখনো পর্যন্ত জিটি রোড বাদ দিয়ে যে কটা রাস্তা পেয়েছি, ন্যাশনাল হাইওয়ে যে কটা রাস্তা, ন্যাশনাল হাইওয়ে 12, ন্যাশনাল হাইওয়ে 34 যে কটাতে উঠেছি, এসটিকেকে রোড, হ্যাঁ এসটিকেকে রোড যেটা আর কি, এসটিকেকে রোড, আর যে কটা এখানে বাইপাস পেলাম, মালদা বাইপাস, ফরাক্কা বাইপাস, যে কটা বাইপাস পেলাম মেন টাউনশিপের মধ্যে দিয়ে, যে রাস্তাগুলো নয় সেগুলো একদম মাখনের মতো স্মুথ। ইনফ্যাক্ট এখনো পর্যন্ত আমরা খারাপ রাস্তা পর্যন্ত পাইনি, মানে সেই দিক দিয়ে দেখতে খারাপ রাস্তা পাইনি। একমাত্র জ্যাম যেটা পেয়েছিলাম সেটা আমাদের চিরাচুরি জিটি রোডে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার পর আর কোথাও কোনো জ্যাম নেই। হুহু করে গাড়ি বেরিয়েছে, ম্যাক্সিমাম হয়তো বেলুড় থেকে উত্তরপাড়া আসতে 1.5 ঘন্টা লেগে গেছে, সেটা বল। ও বাবা, তো এই হলো গিয়ে ব্যাপার, স্মুথ রাস্তা, বেশ মাখনের মতো চলেছে গাড়ি। আশা করছি বাকিটা 120তেই নরমালি গাড়ি চলেছে। হ্যাঁ, আর বাকি পথটা যেতে আশা করি এইভাবেই যাবে, আর বিশেষ কোনো সমস্যা হবে না, আশা করা যায়। এটা এখনো আমি বলতে পারছি না। 3টে বাজছে, 3:15 বাজছে। আমরা মালদা বাইপাস অলরেডি ক্রস করে গেছি, এবার আরো এগোচ্ছি। মালদা বাইপাস দিয়ে যাচ্ছি এখন, আরো এগোচ্ছি, এবার ক্রস করে গেছি না। দেখা যাক, আবার পরের স্টপে আপনাদের সাথে দেখা হবে। প্রিয়, টানা চালাচ্ছিস অনেকক্ষণ ধরে, কেমন লাগছে বল? শুভ, হ্যাঁ দারুণ লাগছে, না ঘুমিয়ে দারুণ লাগছে। কিন্তু না ঘুমিয়ে দারুণ লাগছে ঠিক কথা, সত্যি। বাট সত্যি ঘুম আসছে না। মানে আমরা সব থেকে যেটা করেছি, আমরা না সানডে সাসপেন্স শুনতে শুনতে আসছিলাম। এই আইডিয়াটা কিন্তু শুভর, যে সানডে সাসপেন্স শুনতে শুনতে যাবো। ইয়েস, আর সত্যি যে গল্পটা ছেড়েছে সেটাও ভীষণ সুন্দর। তো এটা করতে করতেই আমরা আসছি। রায়গঞ্জ বাইপাসটা আমরা খোলা পাইনি, তাই রায়গঞ্জ টাউনেই দাঁড়িয়ে পড়লাম। আমরা এখন বাজে 5:45 বাজতে 10 হচ্ছে। আমরা একটা চায়ের দোকানে আবার এসে দাঁড়িয়েছি চা খাবো বলে। একটু লোকেদের ঘুম ঘুম পেয়ে গেছে, এতক্ষণ ধরে গাড়ি টাড়ি চালাচ্ছি, চা খাবো, চা খেয়ে আবার যাবো। ওকে একটু রেস্ট দেওয়া উচিত। এখন বাজে হচ্ছে 5:03, আর আমরা ওই চা খেয়ে আবার বেরোলাম। সবাই মোটামুটি হালকা একটু, মানে তন্দ্রা বলবো না, বলবো একটু ল্যাদ লেগে গেছিল আর কি। তো ওই আর কি, সেই জন্য একটু চেয়ার আপ হলাম হয়ে এই যে আমরা সবাই এবার যাচ্ছি। যে ইনি আজকে গাড়িতে ওঠা থেকে কিছু খাননি, ঠিক আছে,
জানি না। অন্যবারও অবশ্য অত দূর তো যায়নি কোথাও, মানে হ্যাঁ গেছে, পুরুলিয়া গেছে, বাট তখন ওখানে গিয়ে 5 ঘন্টার জার্নি ছিল, সকালে গিয়ে খেয়ে আবার রাত্রে গিয়ে খেয়ে নিয়েছে। এখানে তো অনেকক্ষণ জার্নি, এখনো কিছু খাননি, দিব্যি হ্যাঁ করছে, ব্যাপারটা বুঝতে পারছি না। যাই হোক, চললাম। শুভ আবার সামনে, আমি আবার ব্যাক সিটে, প্রিয় আবার ড্রাইভারের সিটে। এতক্ষণ আমি গাড়ি চালিয়েছি, এইবার আবার প্রিয় গেছে, আর শুভ্র এক ঘুম দিয়ে উঠেছে বেসিক্যালি। এখনো আমাদের দেখাচ্ছে কত 280 না 266 কিলোমিটার বাকি আমাদের রিসর্টে পৌঁছানোর। পৌঁছে দেখা যাক তার আগে কি হয়। আমাদের কিষানগঞ্জ পৌঁছতে পৌঁছতে ভোর হয়ে গেল। এখন বাজে ভোর 6:04, সকাল 6:04, আর আমরা এখন কিষানগঞ্জ ক্রস করছি। কিষানগঞ্জের এই ফ্লাইওভারটা দিয়ে বেরোচ্ছি। এটাও কি বাইপাস রে? হ্যাঁ, এটাও বাইপাস। তো এইটা দিয়ে আমরা বেরোচ্ছি। সত্যি বলতে কি, রায়গঞ্জের পর থেকে না রাস্তাটা খুব একটা ভালো না, মানে রাস্তায় গর্চা, মানে মানে প্রচুর গর্চা, মানে মাঝে মাঝে তো কোথাও যাচ্ছে না যে গর্চা পড়তে চলেছে। যাই হোক, কিন্তু ওই আর কি স্পিডটাও অনেকটা কমে গেছে আমাদের, বাট রাস্তা যে খুব ভালো আমি বলবো না। মানে রায়গঞ্জ অব্দি যতটা এসেছিলাম, মানে একদম পুরো সাংঘাতিক ভালো রাস্তায় এসেছি। আর এখন ঠিক আছে, এরকম গেলে ওই আর কি জোড়াতাপ্পি দেওয়ার রাস্তাটাই ঠিক আছে। 4 কিলোমিটার। হ্যালো, গুড মর্নিং। এখন বাজে প্রায় 7:30, আর আমরা এখন ওই ফুলবাড়ি রোড দিয়ে চলে এসেছি। মানে আমরা শিলিগুড়ির দিকে যাইনি, আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে ফুলবাড়ি রোডের রাস্তাটা, আর একটা হচ্ছে যেটা বাগডোগরার দিকে চলে গেছে। তো বাগডোগরার দিকে যে রাস্তাটা গেছে সেটা বেসিক্যালি শিলিগুড়ি ঢুকে গেছে। তো আমরা তো শিলিগুড়ি ঢুকবো না, আমরা ওই জন্য এই সাইড দিয়ে ফুলবাড়ি রোড ধরে বেরিয়ে গেছি। তো এই রোডটা খানিকটা একটু আসার পরেই রাস্তাটা মানে চা বাগান, দুপাশে চা বাগান শুরু হয়ে গেছে, যেটার জন্য আমাদের মনটা আকুপাকু করছিল যে আমরা কতক্ষণে চা বাগান দেখতে পাবো। তো সেটা আমরা দেখতে পেয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে একটু আগে না মুষলধারে বোধহয় বৃষ্টি হয়ে গেছে। দেখুন রাস্তাঘাট প্রচন্ড রকমের ভেজা, জল জমে আছে। পিছনে পুরো চা বাগান, এদিকটা ওই সাইডটা বেশি আর কি, এদিকটা কম আছে বাট কম। ওদিকটা খুব সুন্দরভাবে চা বাগানগুলো রয়েছে। তো এখান থেকে আমাদের যে রিসর্টটা রয়েছে সেটা এখনো 180 কিলোমিটার। তো মোটামুটি যেতে 3 ঘন্টা তো লাগবে, মানে টাইম দেখাচ্ছে বাই 10টা, আমরা 10টা সাড়ে 10টার মধ্যে আমরা ঢুকে যাব ওখানে। শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি, যার কারণে আমরা শহরের বিভিন্ন জায়গায় জ্যাম পেয়েছি, যেটা আমাদেরকে আরো একটু লেট করে দিল। হ্যালো, এখন বাজে 11:15। আমরা এই 5-7 মিনিট হলো আমরা ঢুকেছি আমাদের রিসর্টে, আর মুষলধারে বৃষ্টি হচ্ছে। মানে আমি রাস্তাটা জলপাইগুড়ি ঢোকার আগে থেকেই আমরা বৃষ্টি পেয়েছি আমাদের, তাই জন্যই একটু দেরি হলো, নইলে মোটামুটি 10:30টার মধ্যে ইন করে যেতাম। তো এই জাস্ট ঢুকলাম এখানে। এটা হচ্ছে আমাদের রিসর্টের সামনের ভিউ, পুরো চা বাগানের মধ্যে রিসর্টটা। হোটেলের ইন্টেরিয়রটা খুব সুন্দর করে পরিপাটি ভাবে গোছানো আমাদের রিসর্টের ভেতরটা। বর্ষার জন্য বাইরেটায় আমি যেতে পারিনি, কিন্তু ভেতরটা দেখেই না মনটা জুড়িয়ে গেছে। রুমটা একটু দেখে নি, আমাদের দুটো রুম আছে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে একটা রুম। বাইরে মুষলধারে বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছে, দেখছেন? বাহ, দারুণ। এদিকে একটা আয়না আছে, টেবিল দেওয়া রয়েছে,
একটা বসার জায়গা আছে এখানে উইথ টি টেবিল, আর এখানে বেড, কাপবোর্ড নেই রাখার। বাথরুমটা একটু দেখিয়ে দিলাম আমি। এদিকে আর একটা রুম আছে আমাদের। বাহ, এই রুমটাও সুন্দর। এটা হচ্ছে রিসর্টের সামনে যে ব্যালকনিটা রয়েছে, ব্যালকনির সাইডে। আমাদেরটা হচ্ছে পেছন দিকে। কোকোর দেখুন অবস্থা, হোটেলে ঢুকে কি শুরু করেছে দেখুন। ওকে বেঁধে রাখা হয়েছে কারণ এখানে আরো দুটো কুকুর আছে, তাতে ওর খুব আপত্তি। ওকে কেন বেঁধে রাখা হবে, ও আপত্তি জানিয়েছে। ওর হাত তুলে আপত্তি জানাচ্ছে। রিসর্টটা তো ভীষণই সুন্দর, তবে দুটো যেটা আমার সবার আগে চোখে পড়লো সেটা হচ্ছে কাপবোর্ড নেই। কাপবোর্ড না থাকাতে একটু অসুবিধা হলেও হতে পারে, হবে। এটাই একটা দেখলাম। আরেকটা যেটা দেখলাম, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, প্রথমে তো আমরা বুঝতে পারিনি যে এতটাই ঠান্ডা লাগবে এখানে এসে। তারপরে এখন বাথরুমে দেখছি গিজারটা নেই, তো তারপরে কথা বললাম রিসেপশনে, বললো ওদেরকে 15-20 মিনিটস আগে করে দিলে ওরা গরম জলটা দিয়ে দেবে। আসতেই ওনারা আমাদেরকে খেতে ডাকলেন। আমরা বলেছিলাম যত তাড়াতাড়ি সম্ভব কিছু দিন, কারণ আমরা কিন্তু ব্রেকফাস্ট করিনি। তো ওনারা সঙ্গে সঙ্গে আমাদের লুচি আলু তরকারি বললেন তাড়াতাড়ি প্রিপেয়ার করে দেবেন। তো আমরা এখন খেতেই যাচ্ছি। আমাদের বললেন আধা ঘন্টার মধ্যেই বললেন যে এসে যাও, আমাদের হয়ে গেছে। তো আমরা এখন ওই ডিনারের যে স্পেসটা আছে সেখানেই যাচ্ছি আর কি। এই যে এইটা হচ্ছে কিচেনটার দিকে যাওয়ার রাস্তা মোস্ট প্রবাবলি। এটা হচ্ছে ডাইনিং স্পেস। এসে গেছে আমাদের গরম গরম লুচি, ওই রসগোল্লা আছে, তরকারিও আছে। আমাদের ব্রেকফাস্ট অবশেষে সমাপ্ত হলো। আমরা খেলাম লুচি আর রসগোল্লা তরকারি। এখন আমরা একটু রেস্ট নেব, একটু ফ্রেশ হব, তারপরে আবার একটু বেরোবো। কিন্তু আমাদের যাত্রা পর্ব, জার্নি পর্ব এখানেই শেষ। আবার গল্প এগোবে পরবর্তী পর্বে। সঙ্গে থাকবেন।